হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশিতা, আমার নতুন একটা ব্লগে আরও একবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। উত্তর নিউ ইয়ার ঘুরে আসার পর প্রায় 1 মাসের বিরতি, আর তারপরেই আবারও শুরু হলো আমাদের বিদেশে বাঙালি পরিবারে নতুন একটা রোড ট্রিপ। আমাদের ছোট্ট বাহনকে সাথে নিয়ে আমরা পরিবারের 4 জন মানে আমি, দীপু, তোষা, টুকুস বেরিয়ে পড়লাম আবারও নতুন কিছু এক্সপ্লোর করার সন্ধানে। তবে এবারেও আমাদের ট্রিপে আমাদের সাথে ছিল আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির সদস্যরা, মানে রিয়া, কৃষ্ণেন্দু আর সদ্য ইন্ডিয়া থেকে আসা রিয়ার বাবা মাও ছিল আমাদের এবারের বেড়াতে যাওয়ার সাথী। অনেক দিনের ইচ্ছা ছিল জানেন, আমেরিকার ভার্জিনিয়া স্টেটের সেনেন্ডোভা ন্যাশনাল পার্কে অসাধারণ সুন্দর যে ফল কালার আসে তা 2 চোখ ভরে দেখব, আপনাদের সাথেও শেয়ার করে নেব সেই সব মুহূর্ত। কিন্তু এত বছরে প্ল্যান করেও কোনো না কোনো কারণে শেয়ার হয়ে উঠছিল না, তাই এবার 2 দিনের ছুটি পেয়ে বেরিয়েই পড়লাম। যাওয়ার পথে অবশ্য ঘুরে দেখেছিলাম আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসির সমস্ত মোস্ট ভিজিটেড প্লেসগুলো, আর সেই গল্পই থাকবে আমাদের আজকের পর্বে। চলুন তাহলে বরং আর কাজ নেই করে বেশি দেরি, আমেরিকার রাজধানী দেখার গল্পটা এখান থেকেই শুরু করি। কয়েক বছর আমেরিকায় থাকার সুবাদে বেশ কয়েকবার ওয়াশিংটন ডিসি আমরা এলেও আপনাদের একবারও নিয়ে আসা হয়নি, তাই এবার যখন ভার্জিনিয়া ট্রিপের প্ল্যান হচ্ছিল তখনই ঠিক করে নিয়েছিলাম ভার্জিনিয়ার পাশেই আমেরিকার এই রাজধানী শহরটা থেকে আপনাদের একবার ঘুরিয়ে আনবো। আপনাদের আমেরিকার খুঁটিনাটি সব কিছুর সাথে পরিচয় করাচ্ছি, আর ওয়াশিংটন ডিসির সাথে পরিচয় করাবো না সেটা তো হয় না। কোনো একটা দেশকে জানতে গেলে তার ক্যাপিটাল জানাটা ভীষণ জরুরি, ক্যাপিটালকে দেখা জানা। তো আজকে আমরা ওয়াশিংটন ডিসি যাচ্ছি, চলুন আমাদের সাথে আপনাদেরও নিয়ে যাব। আর কালকে আমরা পাহাড়ে উঠবো, কাছেই ভার্জিনিয়া বলে একটা জায়গা আছে, সেখানে একটা খুব সুন্দর ব্লু রিজ মাউন্টেন আছে যেখানে খুব ভালো ফল কালার এসছে। আমরা যাব কালকে, আপনাদেরও সঙ্গে নিয়ে যাব, চলুন আমাদের সাথে। আগে করে রাখা প্ল্যান অনুযায়ী 18 অক্টোবর শনিবার সকাল সকালই শরতের শেষ বেলার নরম রোদ গায়ে মেখে আমরা বেরিয়ে পড়লাম ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। যারা নিয়মিত আমাদের ব্লগ দেখেন তারা জানেন যে কাজের সূত্রে আমরা বর্তমানে এখন আমেরিকার নিউ জার্সিতে থাকি, আর নিউ জার্সিতে থাকার দরুন আমাদের বাড়ি থেকে ওয়াশিংটন ডিসি খুব একটা দূরে নয়, ওই ঘন্টা 4 রাস্তা। এই যে আমরা এখন আমাদের ফার্স্ট টোল পেরোলাম, এটা ইজি পাসেই কেটে নিচ্ছে টাকা, তো এখানে দাঁড়ানোর কোনো ব্যাপার নেই। আচ্ছা আমরা I-95 উঠছি, এই পাশে ট্রাক অ্যান্ড বাসেস, এটা কার চলে, এই দিকটা যেতে হবে। হ্যাঁ আমরা এখন I-95 হাইওয়েটাই উঠলাম, যে ওই পাশের রাস্তাটা, ওই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা ট্রাকের জন্য শুধু, আর এই যে এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা কার্স অনলি। তো ট্রাকের রাস্তায় উঠে পড়লে ভীষণ মুশকিল হয়, মানে ট্রাকগুলোর যেহেতু স্পিড কম থাকে তো গাড়ির স্পিড তোলা যায় না, ট্রাকের রাস্তাটা অতটা ভালোও নয়, খুব অসুবিধা হয়। তো এই ওঠার মুখটা সেজন্য ভীষণ সতর্ক থাকতে হয় যাতে না রাস্তাটা গন্ডগোল হয়ে যায়। এতক্ষণ পর্যন্ত সিটির মধ্যে দিয়ে চালাচ্ছিলাম, সিটির মধ্যে দিয়ে স্পিড লিমিটটা পুরো স্ট্রিক্টলি মেনটেন করে চালাতে হয়, 35 এর বেশি চালানো যায় না। এখানে ওই যে স্পিড লিমিট দেখাচ্ছে এটা 65 স্পিড লিমিট, 65 হ্যাঁ, মোটামুটি 75 80 এর মধ্যে চালানো যায়। 65 টু 70 75 মেইনটেইন করে চালালেই যথেষ্ট হয়, আবার বেশি স্পিড বাড়ানো যায় না। 75 মাইলস কিন্তু হ্যাঁ এখানে সবই মাইলসে হয়, 75 মাইলস মানে হচ্ছে কি প্রায় একরকম 120 কিলোমিটার পার আওয়ারে হ্যাঁ গাড়ি চলবে। একদম ওই সাইডে যে লেনটা দেখতে পাচ্ছেন ওইটাই সব থেকে হাই স্পিডে চলে, ওটায় ওই লেনটায় চালালে প্রায় 85 মাইল পার আওয়ারেও গাড়ি চালানো চলে। সেদিনই যেহেতু আমাদের ওয়াশিংটন ডিসি ঘুরে দেখার প্ল্যান ছিল, তাই বেশ সকাল সকাল বাড়ির থেকে বেরিয়েছিলাম। প্ল্যান ছিল ঘন্টা 1.5 দূরে ডেলাওয়্যারের কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে বাড়ির থেকেই আনা কিছু খাবার দাবার দিয়ে সারবো সেদিনের ব্রেকফাস্টটা। আর সেই মতো সকাল সকাল উঠেই আমি বানিয়েছিলাম সেদিনের ব্রেকফাস্টের জন্য বার্গার, আর রিয়ারা বানিয়েছিল চাউমিন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন না আমরা ডেলাওয়্যার ব্রিজে চলেও এসেছি, আর এখন আমরা পেরোচ্ছি ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজের টোল প্লাজা। আসলে নিউ জার্সি আর ডেলাওয়্যার এই দুটো স্টেটকে মাঝখানে ভাগ করেছে ডেলাওয়্যার রিভার,
আর এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা হলো ডেলাওয়্যার মেমোরিয়াল ব্রিজ। ডেলাওয়্যার আর নিউ জার্সি দুটো স্টেটকে কানেক্ট করেছে এই ব্রিজটাই। এই ব্রিজটা ক্রস করার সাথে সাথেই আমরা নিউ জার্সি থেকে ঢুকে যাব ডেলাওয়্যার স্টেটে। আমরা ঘন্টা দেড়েক ড্রাইভ করে জাস্ট এই রেস্ট এরিয়াটায় পৌঁছলাম। রিয়ারাও চলে এসছে, ওরা ভিতরে গেল। ওই যে সামনেই রেস্ট এরিয়াটা, ওই যে লেখা রয়েছে বাইডেন ওয়েলকাম সেন্টার, ওটাই রেস্ট এরিয়া। ভিতরে কিছু ছোটোখাটো দোকানপাটও আছে, আর চা কফির দোকান, ছোটোখাটো দোকানপাট আছে। নিজেরাও খাবার করে এনে নিয়ে এসে ভেতরে খাওয়া যায়। আর এই হচ্ছে চারপাশটা, এই যে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। সবাই এরকম রেস্ট এরিয়ায় কোথাও হয়তো দূরে যাচ্ছে, রেস্ট এরিয়ায় খাওয়া দাওয়া বা এখানে রেস্টরুমস আছে, বাথরুম টাথরুম যাওয়ার সুবিধে। তো প্রচুর গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে আবার দেখাই যে এখানে রেস্ট এরিয়াটা কীরকম হয়, এখানকার রেস্ট এরিয়াগুলো। এই যে এটা হচ্ছে রেস্ট এরিয়ার ভিতরটা, এখানে প্রচুর দোকানপাটও রয়েছে। এখান থেকেও চাইলে, হ্যাঁ বাবা, এখান থেকেও চাইলে কিনে খাওয়া যায়। আবার আপনি যদি বাড়ির থেকে খাবার দাবার করে নেন তো তাতেও প্রবলেম নেই, তো সেটাও এখানে বসে খাওয়া যায়। কি দেখো, এই এটা কি রে, স্ট্যাচু অফ লিবার্টিটা একটু হাত দিও না, হাত দিও না। ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এখন নিয়ে আসা হয়েছে বাড়ির থেকে ব্রেকফাস্ট। এই যে বার্গার সকালে করে আনা হয়েছে। বাবা চাউমিনটাও দারুণ হয়েছে। কে বানিয়েছে, কাকিমা না রিয়া? আমিও না, মাও নয়। তাহলে ও কাকু, আজকে তাহলে কাকুর হাতের চাউমিন খাবো আমরা, বিশাল ব্যাপার। এটাও বলে দিই, আর একটা ব্যাপারও হয়েছে। কালকে আমরা কিমা বানিয়েছিলাম, চিকেন কিমা আজ নিয়ে আসবো বলে, সেটা ফ্রিজে ঢোকানো ছিল, আর আসার সময় বেমালুম ভুলে গেছি সেটা আনতে। তার ওই যে দীপুর প্রচণ্ড মুড অফ হয়ে গেছে। কেমন হয়েছে বার্গার বল? ভালো হয়েছে? চলুন চটপট খেয়ে নিই আমরা, তারপরে আবার স্টার্ট করতে হবে। এই যে পুরো খাবার নিয়ে সাজিয়ে গুছিয়ে বসে গেছি আমরা। প্রথমে চাউমিনটা খেয়ে দেখি। আমি চাইছি এটা একবারে শেষ হয়ে যাক, তাহলে কত দারুণ হয়েছে চাউমিনটা, ফাটাফাটি হয়েছে চাউমিন। একটু বসে খিদে পাইনি, তাও জোর করে খেতে হচ্ছে। আমাদের তো খুব খিদে পেয়ে গেছে। আরে এই যে আজকে রিয়াকে দিয়ে আমরা সব কাজ করাচ্ছি, ও বেচারা এখনো খেতে পাইনি, আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি। আমরা রেস্ট এরিয়া থেকে জাস্ট বেরোলাম, ওখানে ব্রেকফাস্ট সব হয়ে গেছে, রেস্টরুমও ছিল। তো এখন একদম ফ্রেশ। আরও 102 মাইলস মতো এখনও ডিস্টেন্স যেতে হবে ডিসি পৌঁছতে আরও। তো আমরা এবারে আর কোথাও দাঁড়াবো না, এখন স্ট্রেট যাবো। 2 ঘন্টা মতো দেখাচ্ছে নাকি, 1 ঘন্টা 59 মিনিট দেখাচ্ছে। তো এরপর একদম স্ট্রেট ডিসি। যাচ্ছি I-95 দিয়ে, আর এখানে না একটা জিপিএস এর অদ্ভুত একটা প্রপার্টি আছে। সামনে যদি পুলিশের গাড়ি থাকে, গাড়িগুলোকে স্পিড কন্ট্রোল করার জন্য বলে দেয়। দেখুন জিপিএস এ দেখাচ্ছে, আর যেমনি বলে সমস্ত গাড়ি একদম সুন্দর স্পিড কমিয়ে একদম স্পিড লিমিটে চালাতে শুরু করে দেয়। জিপিএস এ কেউ একটু আগে থেকে রিপোর্টের একটা অপশন আছে, রিপোর্ট করে দিয়েছে হয়তো যাওয়ার সময় যেখানে পুলিশ আছে, আর তারপরে আবার যত গাড়ি আসছে জিপিএস সবাইকে দেখাচ্ছে যে পুলিশ রিপোর্ট অ্যাহেড। সেদিন রেস্ট এরিয়া থেকে বেরিয়ে এক অসাধারণ সুন্দর লাল হলুদ পাতার চাদরে মোড়া রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে যতক্ষণে আমরা ওয়াশিংটন ডিসি পৌঁছলাম,
তখন ঘড়িতে প্রায় দুপুর 1টা। তবে ইউএসএতে এই সমস্ত বড় শহরে বেড়াতে আসার একটাই প্রবলেম জানেন, এখানে পার্কিং নিয়ে ভীষণ মুশকিল হয়। আসলে শহরগুলো অনেক পুরনো হওয়ায় একটু কনজাস্টেড, আর তাই রাস্তার ধারে পার্কিং পাওয়া এখানে ভীষণ মুশকিল। তবে সেই প্রবলেমের সলিউশনও আছে। এই যে রাস্তার ধারে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, এই সমস্ত বিল্ডিংয়েরই কোনো কোনো বিল্ডিংয়ে পেইড পার্কিংয়ের ব্যবস্থা করা থাকে। তবে প্রতিবারের মতো এবারও কোনো রিস্ক না নিয়ে আমরা আগে থেকেই স্পট হিরো দিয়ে সেই পার্কিং বুক করে এসেছি। চলুন, চলেও এসেছি পার্কিংয়ে, আগে গাড়িটা ঠিকমতো পার্ক করি, তারপর বলছি আপনাদের বাকি গল্প। আমরা এখন পার্কিং এরিয়ায় রয়েছি। যে রাস্তার ধারে ধারে যে কোনো বড় শহরে এরকম পার্কিং থাকে। আমি ফ্রন্ট ক্যামেরা ধরেছি বাবু, যে রাস্তার ধারে ধারে এরকম 2, 3, 4 তলা বিল্ডিং করা থাকে, যে যার প্রত্যেকটা ফ্লোরেই এরকম পার্কিং থাকে, কাভার্ড পার্কিং এগুলো। তো এগুলো ওই স্পট হিরো দিয়ে বুক করে তারপরে আসতে হয়, অথবা এখানে এসেও পে করে বুক করা যায়। আর এরপরে ওই সামনে লিফট আছে, লিফটে করে আমরা এবারে বাইরে যাব। হায়াতের পার্কিং, এটা আমরা জানতাম না, পিছনে তো বলেনি, এটা লুকিয়ে গেছিলো আমাদের। আমরা যে পার্কিংটায় গাড়ি রেখেছিল হায়াতের পার্কিং, তো সেটা আমরা জানতাম না, উপরে উঠে এসে বুঝলাম। কৃষ্ণেন্দু জানতো কিন্তু বলেনি। তো আপনাদের একটু দেখাই হোটেলটা। এই যে এটা হচ্ছে হোটেলটা, এটা হোটেলের লবি। এই যে এটা হচ্ছে পুরো হোটেলটা, অসাধারণ সুন্দর। হ্যাঁ, ঝাড়বাতিটা কি সুন্দর, মনে হচ্ছে কতগুলো মোমবাতি ঝুলছে, অসাধারণ সুন্দর লাগছে। এটাও একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের। চলুন এবার বাইরে যাওয়া যাক। তবে সেদিন হায়াতে গাড়ি পার্ক করলেও আমাদের আস্তানা কিন্তু ছিল অন্য। আসলে ওয়াশিংটন ডিসির বুকে এইসব হোটেলের ভাড়া অনেক, প্রায় $250 বা তারও বেশি পার ডে। যাই হোক, গাড়িটা একটা নিরাপদ পার্কিংয়ে রেখে এরপর আমরা সদল বলে চললাম ওয়াশিংটন ডিসির প্রথম দ্রষ্টব্য স্থান অর্থাৎ হোয়াইট হাউস দেখার জন্য। তবে এই সমস্ত শহরে সিটি ট্যুর করার আর একটাও প্রবলেম আছে জানেন, সেটা হলো প্রচুর পরিমাণে হাঁটতে হয়। আর সাথে যদি ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে, তখন সেই হেঁটে হেঁটে ঘোরাটা বেশ মুশকিলের হয়ে যায়। তার ব্যবস্থাও রয়েছে অবশ্য। এই যে এই ছোট ছোট গাড়িগুলো দেখছেন, এগুলো ভাড়ায় পাওয়া যায়, মানে ওই ভিনটেজ কারের মতো দেখতে, আমাদের দেশের টোটো আর কি। এনাদের সাথে কথা বলে দেখলাম এগুলোর জন্য পার হেড $70 করে পড়বে, তাতে এনারা বিভিন্ন স্পটগুলো ঘুরিয়ে দেখাবেন। কিন্তু সেদিন আমাদের সাথে থাকা বয়স্ক মানুষ আর বাচ্চাদের মনোবলের কাছে হার মেনেছিলাম আমরা। তাদের ইচ্ছাতেই ঠিক করলাম সিটি ট্যুর এবার আমরা পায়ে হেঁটেই করব, তবে দরকার হলে কখনো কখনো ক্যাব নিয়ে নেব। আর দেখুন না, গল্প করতে করতে প্রায় মিনিট 10 হেঁটে আমরা পৌঁছেও গেলাম হোয়াইট হাউসের সামনে। ওই যে দূরে দেখা যাচ্ছে ইউএসের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভূমি ও কর্মক্ষেত্র। ওয়াশিংটন ডিসির 1600 পেনসিলভেনিয়া অ্যাভিনিউ নর্থ ওয়েস্টে রয়েছে এই হোয়াইট হাউস। তবে শুধু বর্তমান প্রেসিডেন্ট নয়, 1800 সালে ইউএসের সেকেন্ড প্রেসিডেন্ট অর্থাৎ জন অ্যাডামসের সময় থেকেই প্রত্যেক প্রেসিডেন্টের বাসভূমি আর কর্মক্ষেত্রই হলো এই হোয়াইট হাউস। এই দেখো, ওই যে ওই পাশটা দেখতে পাচ্ছ, ওইটাকে বলে ওভাল অফিস। আচ্ছা, ওই পাশে যেটা রয়েছে বিল্ডিংটা, আচ্ছা, ওই ওভাল অফিসেই দাদু বসে সকালবেলায় চা বিস্কুট খেয়ে। আর এটা বাড়িটা, আর এটা বাড়ি, এখানে বউকে নিয়ে থাকে। ওর বউ ভালো রান্না করে জানো তো।
এখন কি খাচ্ছে? মাগুর মাছের ঝোল দিয়ে ভাত না ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত? আলু পোস্ত, ডাল, কলাইয়ের ডাল, আলু পোস্ত আর বেগুন ভাজা। দারুণ লাগছে। আজকের আকাশটার সাথে কন্ট্রাস্টে এত ভালো লাগছে জায়গাটা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এখন মনে হয় ভিতরে নিশ্চয়ই লাঞ্চ করছে, কলাইয়ের ডাল, আলু পোস্ত তুমি যা বললে সেসব খাচ্ছে ভিতরে। ওইটাই আর কি, আমার শুধু মনে হয় যে আমরা এরকমভাবে তাকিয়ে আছি, এত লোক তাকিয়ে আছে, ভিতরে হয়তো খাচ্ছে বা কিছু একটা করছে, ওদের ভিতরে কিরকম লাগে কিছু করার নেই। খুব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ইউএসএ যারাই আসে তারাই মোটামুটি এই জায়গাটায় আসে, মানে মাস্ট ভিজিটেড প্লেস একটা, খুব সুন্দর। হোয়াইট হাউস দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল একটু দূরে, তাই ঠিক করলাম দুপুরবেলার এত রোদে না হেঁটে একটা ক্যাবই নিয়ে নেব, যেতে একটু টাইম লাগবে। চলুন যেতে যেতেই বরং আপনাদের বলি আমাদের পরের গন্তব্য কি। সেদিন আমাদের পরের গন্তব্য ছিল ইউএসএর ক্যাপিটাল বিল্ডিং, অর্থাৎ এক কথায় বলতে গেলে ইউএসএর সংসদ ভবন। এই সংসদ ভবনের ভিতরেই কিন্তু এখানকার কংগ্রেসের অধিবেশন বসে, আর সকল সংসদ সদস্যের ভোটে পাস হয় সমস্ত গুরুত্বপূর্ণ বিল। ইউএসএর এই ক্যাপিটাল বিল্ডিংয়ের ভিতরেও কিন্তু একটা ট্যুর হয়, কিন্তু আমাদের সেদিন ভাগ্য খারাপ থাকায় আমরা সেই ট্যুরটা বুক করেও করতে পারিনি। আসলে এখানে ইউএস গভর্নমেন্টের শাটডাউন চলার জন্য সেই ট্যুরটা সেদিনের মতো ক্যান্সেল হয়ে গিয়েছিল, তাই ইউএসএর সংসদ ভবনকে বাইরের থেকে দেখেই সেদিন আমরা পা বাড়িয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। নিউ জার্সিতে বেশ কিছুদিন খুব ঠান্ডা ছিল, তো আমরা ভেবেছিলাম আজকেও বোধহয় ঠান্ডা হবে, কিন্তু আজকে ওয়াশিংটন ডিসিতে ভীষণ গরম, মানে পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে। আমরা ফুল হাতা জামা টামা পরে চলে এসেছি, আর এই যে এরা আইসক্রিম খাচ্ছে। কেমন আইসক্রিম? টুকুসের খুব গরম করছে, টুকুস তো জ্যাকেট ফ্যাকেট কিছুই পরেনি, তাও গরম করছে। ক্যাপিটাল বিল্ডিং দেখার পর এরপর আবারও একটা ক্যাব নিয়ে আমরা এবারে চললাম ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মল এরিয়ায় আমাদের পরবর্তী গন্তব্যে। আর যেতে যেতে এবার আপনাদের বলবো বেশ কিছু মানুষ আর ঘটনার কথা, কারণ এনাদের কথা যদি না বলি তাহলে এবার আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা দেখা অসম্পূর্ণ থেকে যাবে। চলুন তাহলে শুরু করি। সালটা 1776, সবেমাত্র জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে স্বাধীনতা পেল আমেরিকা। তার স্মৃতির উদ্দেশ্যেই এই মনুমেন্ট, জর্জ ওয়াশিংটন মনুমেন্ট। তবে একটা মজার বিষয় কি জানেন, এই যে জর্জ ওয়াশিংটন, ইনি নিজেও কিন্তু ছিলেন একজন ব্রিটিশ নাগরিক। ইভেন 1776 সালের আগে বহু যুদ্ধ তিনি করেছেন ব্রিটিশদের হয়ে আমেরিকাকে অধিকার করার জন্য, কিন্তু পরবর্তীকালে এই ব্রিটিশ কলোনিগুলো যখন তাদের নিজেদের দেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তখন জর্জ ওয়াশিংটন আমেরিকান আর্মির দায়িত্ব নেন। তার নেতৃত্বেই 1776 সালের 4 জুলাই আমেরিকা স্বাধীন হয় ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে। তার স্মৃতির উদ্দেশ্যেই এই মনুমেন্ট। স্বাধীন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন জর্জ ওয়াশিংটন, আর তার নামেই আজকের এই শহরের নাম। তবে এই মনুমেন্টটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মনুমেন্টটিতে কিন্তু দুটো কালার রয়েছে, নিচের পোর্শনটা একটু লাইট আর ওপরের দিকটা ডার্ক। আসলে জর্জ ওয়াশিংটনের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই মনুমেন্ট তৈরির কাজ শুরু হলেও কিছুদিনের মধ্যেই ফান্ডিংয়ের অভাবে তা বন্ধ হয়ে যায় প্রায় 10 বছরের জন্য। আর 10 বছর পর যখন আবার কাজ শুরু হয় তখন আর সেম মার্বেল পাওয়া যায়নি, তাই মনুমেন্টটাতে আজও দুরকম কালারই দেখা যায়। শহরটাকে দেখার এখনো অনেক বাকি, গল্পও চলবে তার সাথেই তাল দিয়ে।
কিন্তু ঘড়িতে এখন প্রায় বিকেল 4টে। সেই সকালে ব্রেকফাস্ট খেয়েছি, তারপর থেকে আর পেটে কিছু পড়েনি, ভীষণ খিদে পেয়েছে। চলুন আগে বরং কিছু একটু লাঞ্চ করে নিই, তারপর আপনাদের শোনাবো বাকি গল্প। আমাদের চিরাচরিত খাবার দেশের লাঞ্চে ফ্রাইজ, যদিও লাঞ্চ নেই, আর্লি ডিনার হয়ে যাচ্ছে আমাদের। ফ্রাইজ আর চিকেন ফ্রাই আছে কিছু, আর কিছু আলু ভাজা। Very, 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 very early do that. তবে আমাদের খেতে যেটুকু সময় লাগছে সেই সময়ের মধ্যে বরং আপনাদের শোনাই এই শহরটার আর একটা দারুণ গল্প। আর আমাদের আজকের গল্পের নায়ক এদেশের ইতিহাসের আর এক অসাধারণ ব্যক্তিত্ব থমাস জেফারসন। জর্জ ওয়াশিংটনের হাত ধরে 1776 সালে স্বাধীনতা তো এলো, কিন্তু থমাস জেফারসন লিখলেন এদেশের প্রথম সংবিধান। সহজভাবে বলতে গেলে আমাদের দেশে যেমন আম্বেদকর, এদেশে তেমনই ছিলেন থমাস জেফারসন। তার স্মৃতির উদ্দেশ্যেই পরবর্তীকালে নির্মাণ করা হয় এই জেফারসন মেমোরিয়াল। সেই গল্পে ফিরছি পরে। খেতে খেতে হঠাৎই বা কেন এই গল্পটা শোনালাম তার কারণও বলবো। তবে চলুন, খাওয়া দাওয়া শেষ, এবার যাওয়া যাক আমাদের পরবর্তী গন্তব্যে। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে অবস্থিত আরেকটি জাতীয় স্তম্ভ ওয়ার্ল্ড ওয়ার II মেমোরিয়াল। এটা ছিল আমাদের এবারের ট্যুরের নেক্সট স্টপেজ। 1939 সাল থেকে 1945 সালের মধ্যে ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সমস্ত আমেরিকান নাগরিক সশস্ত্র ও বেসামরিক বাহিনীর হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যেই উৎসর্গ করা হয় এই মেমোরিয়ালটি। একটু লক্ষ্য করলে দেখবেন এই স্মৃতিস্তম্ভটাকে ঘিরে রয়েছে 56টি গ্রানাইটের তৈরি পিলার। প্রতিটা পিলারই সাজানো ব্রোঞ্জের তৈরি পুষ্পস্তবক দিয়ে। আর একটা জিনিসও রয়েছে, ইউএস এর যে সমস্ত স্টেট ও ইউএস টেরিটরির আন্ডারে থাকা যে সমস্ত অঞ্চলগুলি সেই সময় ওয়ার্ল্ড ওয়ার II অংশ নিয়েছিল, দেখুন এই প্রত্যেকটা পিলারের গায়ে তাদের নাম লেখা রয়েছে, অথবা বলা যায় এক একটা পিলার উৎসর্গ করা হয়েছে সেই এক একটা স্টেটের উদ্দেশ্যে। এবার আপনাদের শোনাবো আর একটা যুদ্ধের গল্প। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো থামলো, কিন্তু 1950 সালেও এ দেশটা আবারও একবার জড়িয়ে পড়লো আরও একটা যুদ্ধে। 1950 সালে হওয়া কোরিয়ান ওয়ারে নর্থ কোরিয়ার মিত্রপক্ষ হিসেবে অংশ নেয় আমেরিকা। আর এই যুদ্ধে অংশগ্রহণ করা আমেরিকান আর্মির স্মৃতির উদ্দেশ্যেই নির্মাণ করা হয়েছে এই মেমোরিয়ালটি। তবে এই স্মৃতিসৌধর নিচে লেখা কিছু কথা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে, জানেন? সত্যিই তো বলুন, এই মানুষগুলো নির্দ্বিধায় একটা যুদ্ধে প্রাণ দিয়ে দিল, অথচ তারা যে দেশের জন্য যুদ্ধ করলো বা যাদের জন্য যুদ্ধ করলো তাদের চেনেও না, জানেও না। যাই হোক, এই দুটো বিখ্যাত ওয়ার মেমোরিয়াল দেখার পর আমাদের পরবর্তী স্টপেজ ছিল ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে অবস্থিত আরও একটি বিশেষ জায়গা। জায়গাটা কেন বিশেষ সেটা তো আপনাদের বলবো, কিন্তু তার আগে আমাদের ফিরে যেতে হবে আবারও সেই 18th সেঞ্চুরিতে, মানে আমেরিকা স্বাধীনতা পাবার সময়। 1776-এ স্বাধীনতা পাবার পরেই আমেরিকা নিজেকে স্বাধীন ডেমোক্রেট কান্ট্রি হিসেবে ঘোষণা করলেও বহুদিন পর্যন্ত কিন্তু এদেশে আফ্রিকান আমেরিকান ও মহিলারা ভোটাধিকার পাননি। আসলে যে মানুষটার হাত ধরে আমেরিকার স্বাধীনতা এসেছিল বা যিনি প্রথম আমেরিকার সংবিধান লিখেছিলেন, এরা দুজনেই কিন্তু ছিলেন ভীষণভাবে স্লেভারির পক্ষে। আর তাই 1876 থেকে প্রায় 1860 সাল অবধি এই বর্ণবৈষম্য আর দাসত্ব চলতেই থাকে আমেরিকায়। এই সময় গল্পে প্রবেশ ঘটে আর এক অসাধারণ ব্যক্তিত্বের, তিনি হলেন আব্রাহাম লিঙ্কন। তিনিই প্রথম এই সামাজিক বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। দাসপ্রথা আর বর্ণবৈষম্যের বিরুদ্ধে তার এই পদক্ষেপ শুরু হয়েছিল বিরোধিতা দিয়ে, কিন্তু পরবর্তীকালে ইউএসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি এই বর্ণবৈষম্য আর দাসপ্রথার ধ্বংসের পথ সম্পূর্ণ প্রশস্ত করেন। সহজ কথায় বলতে গেলে আমেরিকায় প্রকৃত গণতন্ত্র কিন্তু এসেছিল এই মানুষটার হাত ধরেই। আর তার স্মৃতিতেই নির্মিত হয়েছে আমাদের এখনকার ডেস্টিনেশন অর্থাৎ লিঙ্কন মেমোরিয়াল। তবে যে কোনো ভালো কাজ করতে গেলে বিরোধিতার সম্মুখীন তো হতেই হবে। লিঙ্কনকেও প্রচুর বিরোধিতার সম্মুখীন হতে হয় তার এই কাজে। আমেরিকার উত্তর দিকের রাজ্যগুলির সাথে আমেরিকার দক্ষিণ দিকের রাজ্যগুলোর যুদ্ধ শুরু হয়।
1861 থেকে 1865 প্রায় 4 বছর ধরে চলে আমেরিকার এই গৃহযুদ্ধ, যা ইতিহাসের পাতায় আজও আমেরিকান সিভিল ওয়ার নামে পরিচিত। তবে সেবার শেষ পর্যন্ত আব্রাহাম লিঙ্কনেরই জয় হয়। আমেরিকায় দাসত্ব প্রথার অবসান ঘটে চিরকালের জন্য। তবে দেশটা আজকে যা এই পর্যায়ে পৌঁছানোর জন্য এই প্রত্যেকটা মানুষেরই কিন্তু প্রচুর অবদান রয়েছে। আর তাই হয়তো আজও লিঙ্কন মেমোরিয়াল আর ওয়াশিংটন মনুমেন্ট দাঁড়িয়ে রয়েছে একই সরলরেখায়। বেশ লাগছিল জানেন সেদিন লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িতে বসে দিনের শেষ বেলায় ওয়াশিংটন মেমোরিয়ালের উপরে সূর্যাস্ত দেখতে। কিন্তু ঘড়ির কাঁটা বলছিল আর বেশি দেরি করা যাবে না। ঠান্ডাটাও বাড়ছিল আস্তে আস্তে, তাই সেদিন আর দেরি না করে উঠে পড়লাম। আজকের গল্প তাহলে এই পর্যন্তই থাক। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এই সিরিজের দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমেরিকায় আমাদের শরৎযাপনের দারুণ একটা অভিজ্ঞতার গল্প নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।